জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ১৪ ও ১৫। উত্তরা দিয়াবাড়ি এলাকার শেষ মাথায় একটা জায়গা আছে যেটা স্থানীয় লোকজন গুম জায়গা নামে চেনে। চারপাশে উঁচু উঁচু ঘাস, গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতার স্তূপ, মাঝখানে একটা পুরনো ভাঙা ওয়াচ টাওয়ার, আর তার পাশে কুয়োর মতো দেখতে অনেক অদ্ভুত রকমের ছোট বড় গর্ত। রাতে ওদিকটায় বাতি জ্বলে না বিধায় ঘুটঘুরে আধারে ছেয়ে যায়। শুধু দূরে ট্রেন লাইনে ধাতব শব্দ, বাতাসে পাতার সুর, আর মাঝে মাঝে শিয়াল কিংবা পাখির ডাক ভেসে আসে। স্থানীয় লোকজন বলে, বহু বছর আগে একজন নববধূ গাছের ডালের সাথে গলায় দড়ি দেয়, তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত হয়ে আছে। এখানে মানুষ তো দূর, কুকুরও এদিকে আসে না। স্থানীয় অনেকের মতে এখান থেকে বেশ কিছু অদ্ভুত আওয়াজ আসে, যার কারণে দিনের আলো নিভে যাওয়ার আগেই সকলে লোকালয়ে পৌঁছে যায়। অনেকের মতে সন্ধ্যার পর এখানে কেউ আসলে আর ফেরত যায় না, বরং পরদিন কোনো না কোনোভাবে তাদের লাশ পাওয়া যায়। এই যেমন দেখে ভাসমান, আবার কখনো গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে, বা কখনো মাথা নিচে পা উপরে দিয়ে মাটিতে অর্ধেক কূপে আছে, যার কারণে স্থানীয়রা এই স্থানটা ভূতরে পরিত্যক্ত স্থান বলে এদিকে আসে না। গত কয়েক বছর ধরে এমন ঘটনা আর ঘটেনি, তাই মাঝে মাঝে এই জায়গায় মানুষের আনাগোনা দেখা যায়। তবে দুদিন আগে আবার একজনের লাশ পাওয়া যায়। লাশটিকে প্রথমে দেখতে পারে স্থানীয় কয়েকজন বাসিন্দা। তৎক্ষণাৎ পুলিশ আসে আর লাশটিকে উদ্ধার করে গাছের ডাল থেকে। একটা জিনিস খুব অদ্ভুত লাগে সকলের কাছে, কখনো কোনো পুরুষের লাশ ঝুলানো পায়নি। যত লাশ আজ পর্যন্ত গাছে ঝুলতে দেখেছে তারা সবাই মেয়ে। আরও অদ্ভুত বিষয়, সকলের পরনে লাল শাড়ি, যেন কোনো নববধূ। আজকের প্রকৃতিটা শান্ত মনে হচ্ছে। উত্তরা বাংলাদেশের অন্যতম উন্নত শহর, সুতরাং শহরটা বরাবরই ভীষণ ব্যস্তই থাকে, তাই রাতের হঠাৎ দমকা প্রবল হাওয়ার শান্ত মনে হচ্ছে এখানকার প্রকৃতিকে। গতকাল রাতটা ছিল আমার জীবনের আরেকটি অভিশপ্ত রাত। আমার দেহের প্রতিটি ভাঁজে অধিকার ফলিয়েছে আমারই স্বামী। অধিকার বললে ভুল হয়, আমাকে খাবলে খাওয়ার নিদারুণ প্রচেষ্টা চালিয়েছিল স্বামী নামক হায়নাটা। সারা রাত ঘুমাতে না পারায় ফজরের দিকে ক্লান্ত হয়ে চোখ দুটো বুজেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। বেলকনি দিয়ে সূর্যের তির্যক আলো ঘরে আসায় ঘুম ভাঙে। আস্তে করে ক্লান্ত চোখগুলো খুলি। মনে হচ্ছে এই তো সবে মাঝরাত, কিন্তু কখন যে ব্যস্ত শহরটা আবারও ব্যস্ততায় রূপ নিল ঠাহর করতে পারছি না। রাত্রে বেডসাইড থেকে ফোনটা নিলাম, ৯টা বেজে গেছে। তা দেখে আর অবাক হলাম না। সময়ের আর দোষ কি, সে তো তার মতো প্রবাহমান। একই চাদরের নিচে বস্ত্রহীন হয়ে শুয়ে আছি আমি, আর ইরফান চৌধুরী নামক জানোয়ারটা উল্টোভাবে চিত হয়ে ঘুমাচ্ছে। চাদরটা তার কোমর অবধি দিয়ে ঢেকে রেখেছে। ফর্সা তার দেহের রং, জিম করা তার পেশিবহুল দেহের গঠন। একবার যে তাকাবে তার নিশ্চয়ই নেশা লেগে যাবে। এই যে এত ঘৃণা করি, তারপরও তার দিকে তাকালেই কেমন যেন নেশায় বুঁদ হয়ে যায়, কেমন যেন নিজের থেকেই হারিয়ে যায়। কিন্তু তার বাহ্যিক গঠন যতটা আকর্ষণীয়, ঠিক ততটাই জঘন্য তার অন্তরটা। এগুলো ভাবলেই আমার ঘৃণা শতগুণ বেড়ে যায়, তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। ঘৃণার সহিত দৃষ্টি সরিয়ে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, লিভিং রুম থেকে কোলাহল আসছে। আমি কখনো এত বেলা করে ঘুম থেকে উঠি না, তাই তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে। আশেপাশে চোখ ঘোরালাম, ফ্লোরে ওর শার্টটা পড়ে আছে, বাট আমার ড্রেস কোথায়? আরেকটু চোখ ঘোরাতেই চোখ পড়ল দরজার দিকে। কি অবহেলাই না, আমার শাড়িসহ সকল বস্ত্র পরে আছে। একটা তপ্ত শ্বাস ছেড়ে ফ্লোর থেকে ইভানের শার্টটায় কুড়িয়ে পড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। কিছু একটা ভেবে আবার জানোয়ারটার দিকে তাকালাম। রাতে আমার ঘুম হারাম করে এখন কি শান্তিতে ঘুমাচ্ছে। ইয়াহ, বেশি কিছু না, ওর শান্তির ঘুম সহ্য করতে পারলাম না। তাই আবার বিছানার উপরে উঠে মুখে আওয়াজ করে পাছায় একটা লাথি মারলাম। ঘুমের মধ্যে খেই হারিয়ে ফ্লোরে পড়ে গেল। আহা, এখন কি শান্তি না লাগছে। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে ইরফান চৌধুরী ধরফরিয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে ফ্লোরে। সে ফ্লোরে পড়লো কিভাবে ঠাহর করতে পারছে না। গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আর মাথাও কাটালো না। আবার উঠে গিয়ে শুয়ে পড়লো একইভাবে। বেশ সময় নিয়ে ফ্রেশ হলাম। আজকেও একটা শাড়ি পরেছি, রংটা বেশ সুন্দর, মিক্স কটন শাড়ি। আমাকে দেখতেও দারুণ লাগছে। ওই দিন দাদি আমাকে বলে দিয়েছে সবসময় শাড়ি পরে থাকতে, এটা নাকি এই বাড়ির নিয়ম। তাই তো সবসময় নাবিলা চৌধুরী, চাচি শাশুড়ি, মনিরা, এমনকি পলিকেও শাড়ি পরতে দেখি। আয়নার সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নিজের প্রশংসা নিজে কেউ করে না, তবে আমি করছি। আজকে আমাকে অন্য দিনের থেকে মাশাআল্লাহ লাগছে। নিজেকে দেখতে দেখতে হঠাৎ আয়নায় দেখতে পেলাম ইরফান চৌধুরীকে। সেই আগের মতোই উপর হয়ে পড়ে আছে এদিকে ফিরে। তবে এবার আর ঘুমাচ্ছে না, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আয়নায় তাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে পিছন ফিরে তার দিকে তাকালাম। তখনও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি দেখে মনে হলো সে এখন নেশায় বুঁদ হয়ে আছে। আমি ভ্রু কুঁচকালাম। আমার শরীর থেকে কি মধু ঝরছে? এভাবে তাকিয়ে থেকে গিলে খাচ্ছেন কেন? আমি এগিয়ে গিয়ে বেডের কাছে গিয়ে কাট কাট গলায় শুধালাম,
এবার কিছুটা স্বাভাবিক হয়ে আমার চোখে চোখ রাখলো। পরক্ষণেই তার ঠোঁটের কোণে ভেসে উঠল সেই চিরচেনা হাসির রেখা। সারা রাত তো মধুই সংগ্রহ করলাম, তবু যে কেন শেষ হলো না বুঝলাম না। এখনো মধু ঝরছে কিভাবে? আর তুমি কি বললে আমি তোমাকে গিলে খাচ্ছি? ইস, না তো। আমি তো তোমার শরীর থেকে মধু চেটে চেটে খাওয়ার ধান্দা করছি বুলবুলি। তার গলার অদ্ভুত স্বরে প্রতিটি বাক্যই শরীরে কাঁটা লাগিয়ে দেওয়ার মতোই। আমি বুক ফুলিয়ে একটা শ্বাস ফেলে বেডের সাথে মিশে একটু ঝুঁকে আঙুল তুলে বললাম, গতরাত থেকেই দেখছি বুলবুলি বুলবুলি ডেকে মরছেন। সোজাসাপটা বলে দিলাম, আমাকে উল্টোপাল্টা নামে ডাকবেন না। আমি বাক্যটা শেষ করলাম কি করলাম না তার মধ্যেই টান মেরে তার বুকে ফেলে দুহাত দিয়ে জাপটে ধরলো। আমি মুচড়ামুচড়ি করতে লাগলাম, সে এসবে ধারে ধারিনি, বরং আমার গলা থেকে বুক পর্যন্ত এলোপাথারি আওয়াজ করে চুমু খেতে লাগলো। এরই সাথে হাঙ্কি স্বরে বলতে লাগলো, গতরাতের পরও দেখছি তোমার একটু ঝাঁজও কমাতে পারলাম না ঝাঁঝওয়ালি। তাই তো তোমার প্রতি নেশা কাটতেই চাইছে না। ইস, লোকটার মুখ দিয়ে কি দুর্গন্ধ বের হচ্ছে! আমার তো বমি এসে যাওয়ার পালা। এরই মধ্যে সে আমার পিঠে ব্লাউজের ফিতায় হাত দিয়ে দিল। আমি চেঁচিয়ে উঠলাম, ইয়াক, মুখ থেকে গুয়ের মতো গন্ধ বেরোচ্ছে, ছাড়ুন বলছি। সে আমার কথায় শয়তানি করে মুখের কাছে হা করছে। আমার বমি এসে যাবে এমন অবস্থা। তখন অনুভব করলাম ব্লাউজের ফিতাটা সে যত্ন করে বেঁধে দিয়েছে। আমি তার এমন কাজে অবাক হলাম, তবুও প্রকাশ করলাম না। তার থেকে নিজেকে ছাড়িয়ে গালি দিতে দিতে চলে যেতে লাগলাম। সে আড়মোড়া ভেঙে হাসতে হাসতে পিছন থেকে চেঁচিয়ে বলতে থাকে, আজ রাতেও কিন্তু আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব ঝাঁঝওয়ালি। এটা শরীরের জন্য খুবই হেলদি। লিভিং রুমে সকলে বসে আছে। নাবিলা চৌধুরী, মনিরা বেগম, পলি, ইতি একসাথে টিভির সামনে বসে চা খাচ্ছে আর নিউজ দেখছে। অন্যদিকে শ্বশুর মশাই ইকবাল চৌধুরী আর চাচা শ্বশুর ইরহাম চৌধুরী চা খেতে খেতে রাজনৈতিক পারিবারিক বিজনেস নিয়ে আলোচনা করছে। আমাকে সিঁড়ি থেকে নামতে দেখে ইতি দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে বলে, আরে ভাবিজান, আজ এত দেরি করে ঘুম থেকে উঠেছো কেন? আমি মৃদু হেসে উত্তর দিলাম, আজ ঘুমটা একটু বেশি হয়েছে তাই আর কি। আমার দিকে সকলে একবার তাকিয়ে তাদের মতো আলাপ করছে। আমি নাবিলা চৌধুরীর দিকে তাকাতেই তিনি আবার টিভির দিকে মনোযোগ দিলেন। ইতি আমাকে টেনে সবার কাছে নিয়ে যায়। আমাকে দেখে পলি হেসে নাবিলা চৌধুরীর থেকে সরে বসে আমাকে জায়গা করে দেয়। আমিও গিয়ে ওইখানে বসে পড়ি। তারপর আর চোখে নাবিলা চৌধুরীর দিকে তাকালাম। এই মহিলাকে প্রথম প্রথম যেমন দেখেছিলাম এখন একেবারে ভিন্ন। আমার সাথে তেমন কথা বলে না। আমি ফ্যান ফ্যান করলে মাঝে মাঝে একটা আধটা উত্তর দেয়। তবে মহিলার ভাবভঙ্গি, চলাফেরা সবসময় পরিপাটি হয়ে থাকা, একদম নজরকাড়া। দেখতে এখনও যথেষ্ট স্মার্ট। চৌধুরী বাড়ির কোম্পানির ভাইস চেয়ারম্যান বলে কথা। এরই মাঝে পলির কথায় ধ্যান ভাঙে। আহারে, কি সুন্দর মেয়েটা এভাবে মারা গেল। ওপাশ থেকে চাচি শাশুড়ি মনিরা বেগম বলে, নারে পলি, দেখছো না মেয়েটার গায়ে বইয়ের লাল শাড়ি? আমার তো মনে হচ্ছে তেনারা মেরে ফেলেছে। তাদের কথায় টিভিতে তাকালাম। নিউজ দেখাচ্ছে দিয়াবাড়ি লেকের পাশে নির্জন জায়গাটায় আজ বহু বছর পর লাশ পাওয়া গেছে। গাছের ডালে দড়ির সাথে ঝুলেছিল। স্থানীয় পুলিশ লাশ পরে উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে। এছাড়া তেমন কোনো প্রমাণ এখনও তারা সংগ্রহ করতে পারেনি। আমি খুব মনোযোগ দিয়ে নিউজ দেখছি, তখন পলির কথা কানে আসে। জাহানারা ভাবি, তোমার গলায় লালচে দাগগুলো কিসের? পলির কথাটা আস্তে শোনালেও নাবিলা চৌধুরীর কানে যায়। তবে তিনি আমার দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে চা খেতে খেতে টিভি দেখায় মন দেয়। আমি পলির কথায় নিজের গলা ও ঘাড়ের দিকে লক্ষ্য করি, কেমন লালচে দাগ হয়ে আছে। থাকবেই না কেন? ইরফান শয়তানটা রাতে যেভাবে শরীরে দাগ বসিয়েছে, সেই দিক থেকে গলার দিকে কম, শরীরের অন্য সব স্থানে আরও বেশি। এখন পলিকে কি বলবো? এগুলো স্বামীর দেওয়া দাগ? আর না বললে তো মাইন্ড করবে। ইরফান নেই, তাহলে এমন দাগ কিভাবে হলো? আসলে দেখে বোঝা যাচ্ছে এগুলো কিসের দাগ। পলির প্রশ্ন করত, না যদি জানতো ইরফান দেশে চলে এসেছে। নাবিলা চৌধুরী আমার পাশে বসায় তার গায়ে জ্বলন ধরাতে ইচ্ছে করে শুনিয়ে বললাম, আসলে না পলি, তোমার ভাই রাতে দেশে ফিরেছে। আর তাকে তো চেনোই, কতটা বউ পাগল মানুষ। আমার কথায় পলি আর ইতি ঠোঁট চেপে হাসতে, কথাটা কাকিয়ার কান পর্যন্ত কিছুটা গেছে, তাই কুক কুক করে কেসে উঠলেন। নাবিলা চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও এখন আমার দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করে, ইরফান দেশে চলে এসেছে? কখন? আমাকে তো কিছু বলল না। আমি ওনার কথায় একটু ভাবসাব নিয়ে বললাম, আসলে কি বলেন তো, ও আমাকে ভীষণ মিস করছিল, তাই হঠাৎই চলে এসেছে। উনি জানেন আমাদের সম্পর্ক কেমন, তাই সরু চোখে তাকালেন। আমি আর একটু ওনার সাথে ঘেঁষে ফিসফিস করে বললাম, এই যে দেখছেন গলার দাগগুলো, এগুলো আপনার ছেলে কাল রাতে আদর করে করে দিয়েছে। নির্লজ্জ মেয়ে ছেলে। তারপর উনি ওনার পেটের থেকে শাড়িটা একটু সরিয়ে আমাকে দেখিয়ে বলে,
এই যে দেখছো লাল দাগগুলো, এগুলো আমার জামাই আদর করে করে দিয়েছে, তাই বলে তোমার মতো বেহায়াগিরি করে লোকজনকে দেখিয়ে বেড়াচ্ছি না। অসভ্য মেয়ে কোথাকার। ওনার এহেন কাজে আমি অবাক, তাই আমি ওনাকে কিছু বলতে যাব তার আগেই কলিং বেল বেজে উঠলো। এই সাত সকালে আবার কে আসলো? কাজের মেয়ে লতা গিয়ে দরজা খুলতেই প্রবেশ করে একজন মহিলা, তার সাথে একটা ইয়াং মেয়ে ও ছেলে। সকলের হাতে ট্রলি ব্যাগ আর চোখে কালো রোদ চশমা। মহিলাটা দেখতে অনেকটাই নাবিলা চৌধুরীর মতো, পরনে মেরুন কালার জামদানি শাড়ি, আর ওনার পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটা একটা জিন্সের হাফ প্যান্ট আর উপরে ব্রা পরে আছে। দেখতে বিদেশি মনে হলেও দেশি হবে হয়তো। স্যাঁ স্যাঁ স্যাঁ, কত বড় নির্লজ্জ হলে এসব পরে ঘোরাঘুরি করে, তাও বিডিতে। মেয়েটাকে দেখা শেষ হতে না হতেই চোখ পড়ল ছেলেটার দিকে। সারা প্যান্ট ছেঁড়া ছেঁড়া, দেখে মনে হচ্ছে ব্লেড দিয়ে এক এক জায়গায় কেটে কেটে দিয়েছে। হাতে কেমন গুন্ডাদের মতো ব্রেসলেট, গলায় মোটা গোল্ডেন চেইন। সে যাই হোক, আমার মাথায় তো শুধু একটাই ঘুরছে, প্যান্টের সামনে যা অবস্থা পিছনে কি একই অবস্থা? একটাবার দেখলে মনের কৌতূহল মিটত, তবে আর বেশি ভাবতে পারলাম না কিছু। একটার পরে যাওয়ার শব্দ কানে আসতেই নাবিলা চৌধুরীর দিকে তাকালাম। ওনার চোখ মুখ খুশিতে চকচক করছে। ঠাস করে হাতের চায়ের কাপটি টি টেবিলে রেখে স্যুট লাগায়। অন্যদিকে শাহরুখ খানের মতো দুহাত মেলে ধরে মহিলাটি। আমি ছাড়া সকলে হাসি মুখে এই সিনেমা দেখছে। মহিলাটিকে প্রায় জড়িয়ে ধরবে, ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি। শাড়িতে পা বেজে মুখ থুবড়ে পড়ে নাবিলা চৌধুরী। উনি পড়ে যেতেই সকলের মুখে হাত চলে যায়। এদিকে উনি পড়তে দেরি হয়েছে, কিন্তু আমি হো হো করে উচ্চস্বরে হাসি আরম্ভ করতে দেরি করিনি। আমার হাসির আওয়াজ শুনে সকলের ভয়তর দৃষ্টি আমার দিকে তাক করে। পলি আমার পাশেই ছিল, সে আমার হাতে একটা চিমটি কাটে যাতে আমি হাসি থামাই, কিন্তু আমি তো খ্যাঁক খ্যাঁক করে হেসেই চলেছি। আমি বুঝতে পারছি না এত ফানি মোমেন্টে কেউ না হেসে কিভাবে আছে। আমার হাসির আওয়াজে উক্ত মহিলাটি অদ্ভুত দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে তারপর নাবিলা চৌধুরীকে তুলে দাঁড় করায়। তিনি উঠে দাঁড়িয়েই ঘাড় বাঁকিয়ে আমার দিকে কটমট করে তাকালেন, তবে বেশিক্ষণ রাগ প্রকাশ করতে পারলেন না। তার আগেই মহিলাটি আদুরে বাক্যে ওনার কানে যায়, আরে ওকে, তোর লাগেনি তো নাবু? ওনার কথা শুনে সকলে আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে ওনাদের দিকে রাখলেন, তবে আমার আড়ালেই দুজোড়া নিষ্পলক চোখ তখনও আমারই দিকে তাক করা ছিল। নাবিলা চৌধুরী মহিলাটির কথা শুনে কেমন আহ্লাদি হয়ে গেল। না দি ভাই, তেমন লাগেনি। লাগলে তো খুশি হওয়ার মানুষের অভাব ছিল না। শেষ কথা আমার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকাতেই চোখ পড়ে সেই সিরা প্যান্ট পরা ছেলেটার দিকে, কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে। আমার সাথে দৃষ্টি মিলতেই কেমন হালকা ঠোঁট প্রসারিত করলো। অদ্ভুত এই নতুন পাবলিকগুলো। বিডিতে আসলে কবে আমাকে একবার জানালেও না। নাবিলা চৌধুরীর কথার উত্তর মহিলাটি দেওয়ার আগেই হাফ প্যান্ট পরা মেয়েটি ঝড়ের বেগে এসে নাবিলা চৌধুরীর গলা জড়িয়ে ধরল। তোমাকে সারপ্রাইজ দিব বলেই মমকে জানাতে বারণ করেছিলাম। মেয়েটির ন্যাকামির সাথে ছেলেটাও জয়েন হয়। এসব নেকামি আমার আবার সহ্য হয় না। আমি পলের কাছে ঘেঁষে দাঁড়ালাম। পলি আমার চেয়ে হাইটে একটু খাটো হয়। হালকা মাথাটা নিচু করলাম, তার কানের কাছে ফিসফিস করে বললাম, তুমি কি এই কাওয়াগুলোরে চেনো? আমার বলা কথাটা পলের কর্ণধার হতেই সে একবার ওইদিকে তাকায়, তারপর গলা খাদে নামিয়ে বলে, এসব কি বলছো ভাবি? ওই যে মহিলাটাকে দেখছো, ওইটা মার বড় বোন নুলক চৌধুরী। আর ওই যে ছেলে মেয়ে দুটো, তারা আমাদের খালা শাশুড়ির ছেলে পঙ্কজ আর নোহা। আমাদের শাশুড়ির চেয়েও সাংঘাতিক এই মহিলা। কাকিয়া বলেছে ওনারা লন্ডন থাকেন, তবে প্রতি বছরই কয়েকবার দেশে আসেন, আর এই বাড়িতে কয়েকদিন থেকে শাশুড়ি মাকে ভালো ট্রেনিং দিয়ে যায়। নুলক আন্টি সেই কি তেজ, তুমিও বুঝতে পারবে। আর জানো না তো, নোহা এখানে আসলে আমাকে কিভাবে যে কাটায় মনে হয়। আমি এই বাড়ির কাজের মেয়ে। আমার বিয়ের এক সপ্তাহ পরে এখানে তারা আসে। তারপর সবাই মিলে আমাকে কত কথা শুনিয়েছে। আমি ছোট লোক, তাদের বড় ঘরের ছেলেকে ফাঁসিয়েছি, আরও কত কি। তার মানে আমার কাজটা এত ইজি হবে না। আমি অস্পষ্টভাবে বললেও পলির কান পর্যন্ত পৌঁছায়। কোনো কাজের কথা বলছো ভাবি? নাথিং। এদিকে নুলক চৌধুরী ইকবাল চৌধুরীকে গিয়ে হালকা জড়িয়ে ধরে বলে, কেমন আছো বড় ভাইয়া? ইকবাল চৌধুরী নুলক চৌধুরীর মাথায় হাত বুলিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। এরপর ইরহাম চৌধুরী আর মনিরা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে। মনিরা বেগম কিচেনে আর ইতি দৌড় লাগায় দাদির ঘরের দিকে। তারা চলে যেতেই নাবিলা চৌধুরী ওনাদের সোফায় বসতে বলেন। এদিকে আমি আর পলে আগে থেকে সেখানে দাঁড়িয়ে। ওনারা এদিকে আসছেন যে সোফাটায় বসবে, সেখানেই তাড়াতাড়ি নিজের জায়গা নিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ি। আমার এমন কাণ্ডে সকলেই ক্ষিপ্ত হলেও আমি চিলমুড়ে। আমার কাজই তো তাদের জ্বালানো। ওনারা এদিকে আসতেই পলি তাদেরকে জিজ্ঞেস করলে নুলক চৌধুরী মৃদু হাসলেন, তবে কথা বলার প্রয়োজন মনে করলেন না। তিনি আমার সামনের সোফাটায় বসলেন, ঠিক আমার মতো করে পায়ের উপর পা তুলে। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি ওনার প্রতিদ্বন্দ্বী।
তখনই পঙ্কজ নামক ছেলেটা আমার পাশের সোফায় বসে, এমনভাবে বসেছে যে আরেকটু হলে আমার শরীরের সাথে লেগে যাবে। আমি চোখ গরম করে সেদিকে তাকাতেই দেখলাম এমনভাবে সোফায় শরীর হেলিয়ে বসে আছে যেন পাশের মানুষটাকে দেখতেই পাচ্ছে না। হোয়াট দ্য ফাক! আমি আচমকা দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বাক্যটা বললাম। লোকটা আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে বলল, নাইস। আমি লোকটার দিকে আঙুল তুললাম গালি দেওয়ার জন্য, মুখটা ফিসফাস করছে কয়েকটা কথা শোনাবো, তবে তার আগেই নোহা মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায়। সানগ্লাসটি নাকের ডগায় এনে দুহাত বুকে ভাঁজ করে আমাকে উপর থেকে নিচে একবার পরখ করে, তারপর চোখের সানগ্লাসটা চোখ থেকে খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। শয়তানের মতো হেসে নাবিলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, মিমি সে জাহানারা। নাবিলা চৌধুরী কিছু বললেন না, তিনি তার বড় বোনের দিকে তাকালেন, অতঃপর তারা দৃষ্টি বিনিময় করে নিঃশব্দে হাসলেন। আমি সব কিছু লক্ষ্য করছি। নাবিলা চৌধুরীর সাথে দৃষ্টি মিলতেই চোখ উল্টে অন্যদিকে তাকালেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমাকে দেওয়া ইনফরমেশনই ঠিক। নাবিলা চৌধুরীর দলটা একটু বড়ই। হোয়াটএভার, সব জায়গায় দল নিয়ে কিছু হয় না, মগজটা একটু খাটাতে হয়। এরই মাঝে নোহা সকলের মাঝ থেকে দৌড় লাগায়। অনেকক্ষণ ধরে উপর থেকে এসব নাটক দেখছিল ইরফান চৌধুরী। ফর্মাল ড্রেসে মনে হচ্ছে কোথাও বের হচ্ছিল সবে। নিচে নামতেই নোহা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বেবি, আই ক্যান নট বিলিভ উই আর মিটিং আফটার সো লং। নোহা ইরফানের বুকে হুমড়ি খেয়ে পড়ে বলতে থাকে। আমি অনুভূতিহীনভাবে সেদিকেই তাকিয়ে। ইরফানও আমার দিকে তাকিয়ে আসে, তার ঠোঁটের কোণে সেই হাসি। সে কোনো উত্তর করল না, বরং নোহা আবার তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, অভিমানী সুরে বলে, ডু ইউ নো বেব, আমি তোমাকে কতটা মিস করেছিলাম। লাস্ট 3 মান্থ ধরে আমাদের দেখা হয় না, তোমাকে ছাড়া সব কিছুই বোরিং লাগতো। নোহার কথা শুনে ইরফান আমার দিক থেকে চোখ সরিয়ে নোহার কানের কাছে ফিসফিস করে বলে, আই নো বেবি, হাউ মাচ ইউ মিসড মি, সেই জন্যই তো এভরিডে বারে গিয়ে ছেলেদের সাথে সেক্স করতে। ইরফানের কথায় মেয়েটা হেসে উড়িয়ে দিল। মেয়েটাও তার কানের কাছে ফিসফিস করে বলে, বাট তোমার মতো সার্ভিস কেউই দিতে পারেনি ডার্লিং। অতঃপর দুজনেই হো হো করে হেসে দিল। তাদের হাসার কারণ আমরা কেউ বুঝিনি। সে নোহার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালো, তখন আমি নিষ্প্রভভাবে তার দিকে তাকিয়ে। সে আমাকে চোখ মেরে ঠোঁট গোল করে চুম্মা দেখালো। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না এসব লুচ্চামি দেখার জন্য, তাই চলে যেতে নিলাম। সিঁড়ি দিকে যাওয়ার সময় কাঁধ দিয়ে নোহাকে ধাক্কা মারলাম, কারণ পুরো সিঁড়ি তারাই দখল করেছিল। তাদেরকে যখন ক্রস করে গেলাম তখনই হাতে টান অনুভব করলাম। ঘাড় কাত করে পিছনে তাকাতেই দেখলাম ইরফান আমার হাত ধরে রেখেছে। এদিকে নোহা চোখ শুরু করে আমার দিকে তাকিয়ে আছে, যেন ইরফান থেকে কিছু বলতে চেয়েও পারছে না। অযাচিত কারণে রাগে সারা শরীর জ্বলছে। চোয়াল শক্ত রেখেই রেগে ইরফানের দিকে তাকালাম। সে হালকা হেসে আমাকে আবার সবার মাঝখানে নিয়ে দাঁড় করালো। মূলক চৌধুরীর কাছে যেতেই তিনি হালকা হেসে জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ বেটা, কয়েক মাস ধরে তো তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমার মেয়েটা অস্থির হয়ে থাকতো অল টাইম। রিয়েলি আন্টি, তাই বুঝি মেয়েকে স্থির করতে ক্লাবে পাঠাতেন? ইরফান হেসে হেসে কথাটা বললেও নুলক চৌধুরীর মুখটা চুপসে যায়। ইস, চেহারাটা দেখার মতো ছিল। আমি ঠোঁট চেপে হাসতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসে, তখনই আবার ওনার সাথে চোখাচোখি হয়। অদ্ভুত মহিলা, চোখে কিছু একটা আছে যা ভীষণ অস্বস্তিকর, তবে প্রকাশ করলাম না। ইরফানের আরেক হাত ধরে আছে নোহা, তাকে আর তার মাকে দেখিয়ে বলে, বাই দ্য ওয়ে লুক, শি ইজ মাই ঝাঁঝওয়ালি, থুড়ি ঘরওয়ালি জাহানারা শেখ, আমার 10টা না 5টা না, একটা মাত্র তেজি টুসটুসে বউ। তারপর আমায় নোহাকে দেখিয়ে বলল, এই হচ্ছে আমার আন্টি নুলক চৌধুরীর মেয়ে, মানে তোমার না হওয়া সতীন। তারপর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, ননদিনী ভেবে একদম ভুল করো না জান, ওই শালি তোমার পেয়ারের স্বামীর খাওয়া জিনিস।